হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, অযোধ্যা রাম মন্দির আমাদের এখন প্রচুর চর্চার মধ্যে রয়েছে। সুতরাং এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস হিসাবে কিন্তু খুবই কাজ করবে। আগামী দিনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে সব কটাতেই তোমাদের এরকম কিছু প্রশ্ন আছে যেগুলো রাম মন্দির রিলেটেড। তো আমি আজকে তোমাদের 50+ এখানে জিকে প্রশ্ন আলোচনা করব, যেগুলো পুরোপুরি কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অযোধ্যা রাম মন্দির নিয়ে। ক্লাস স্টার্ট করার আগে তোমাদের সবাইকে বলে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্সের 2023-এর একদম ম্যারাথন ক্লাস 3 ঘন্টার তোমাদের করা হয়েছে। 2023-এর যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট বা 2024-এর যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট, সেখানে তোমরা এই ক্লাসটা পাবে, যেখানে তোমাদের র্যাপিড 2023-এর 615টা সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়েছে এবং তার সাথে সাথে তোমরা 2023-এর ইয়ার বুক কীভাবে কালেক্ট করবে সেটাও বলে দেওয়া রয়েছে। আমি তোমাদের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে রেখেছি। এই ভিডিওটার অবশ্যই সবাই দেখে নিও, সবার জন্য এটা গোল্ডেন ক্লাস একটা। এবং আমাদের অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিসও করতে পারবে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে কেপিএসআই সার্জেন্ট 2024-এর মক টেস্টও তোমাদের ওখানে চলছে, তোমরা অ্যাটেন্ড করতে পারো। কোথায় দেবে মক টেস্টটা আমি একবার চট করে বলে দেবো। আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ রয়েছে তার ফ্রি উইকলি টেস্ট সেকশানে গেলেই তোমরা দেখতে পারবে। আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে ফ্রি উইকলি টেস্ট সেকশন যেটা রয়েছে এখানে গেলেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো 615টা প্রশ্নের প্র্যাকটিস এখানে করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। এবং তোমাদের কেপিএসআই সার্জেন্টের টেস্টটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। তো চলো দেখে নেবো কী কী প্রশ্ন। তার আগে তোমরা একবার এক নজর দেখে নাও এই অযোধ্যার রাম মন্দিরটাকে। এটা অযোধ্যার রাম মন্দিরের একটা মডেল এবং এই রিলেটেড আমাদের যে কোয়েশ্চেন্সগুলো দেখবো সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে, অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন বা ভিত্তিপ্রস্তর কবে হয়? অর্থাৎ মাটি পুজো এবং ভিত্তিপ্রস্তর স্টার্ট হয়েছিল, অযোধ্যায় রাম মন্দিরের কাজের সূচনা হয়েছিল কত সালে? তো এটা 5 আগস্ট 2020, 5ই আগস্ট কিন্তু এর ভিত্তিপ্রস্তর বা ভূমি পূজন স্টার্ট হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা করেছিলেন। নেক্সট, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কবে প্রথম করা হয়েছিল? এর আগে রাম মন্দিরের প্রথম ভিত্তিপ্রস্তর যেটা বলা হয়েছে 9 নভেম্বর 1989-এ। এটা কিন্তু এখন যে রাম মন্দিরটা হচ্ছে তার না, এটা তারও আগের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কেননা আমাদের রাম মন্দিরের ইতিহাস রয়েছে প্রচুর এবং সেখান থেকেও তোমাদের কিছু কিছু জিনিস চলে আসতে পারে। অযোধ্যায় মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে? অযোধ্যায় মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো যেখান থেকে আনা হয়েছিল সেটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীর, তুঙ্গভদ্রা নদী। অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যা আমাদের কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। অযোধ্যার পরিবর্তিত নাম কি ছিল? অর্থাৎ অযোধ্যার আগে নাম কি হয়ে যাবে? ফৈজাবাদ। বাবরি মসজিদ কখন আক্রমণ করা হয়েছিল? বাবরি মসজিদ আক্রমণ করা হয়েছিল 6ই ডিসেম্বর 1992 সালে। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? যখন বাবরি মসজিদ ধ্বংস হয় 1992 সালে, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন শঙ্কর দয়াল শর্মা। বাবরি মসজিদ ভাঙার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিলেন? যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। সাংবিধানিক বেঞ্চের কতজন বিচারক অযোধ্যার রাম জন্মভূমি বাবরি মসজিদ জমি বিবাদে রায় দিয়েছেন? মোট 5 জন বিচারক। অযোধ্যা বিবাদের রায়ের সাথে জড়িত বিচারকদের মধ্যে বিচারক রঞ্জন গগৈ ছাড়াও 4 বিচারক কে কে ছিলেন? এখানে দেখো 4 জন বিচারকের নাম তোমরা দেখে নাও। বিচারক DY চন্দ্রচূড়, বিচারক শরদ অরবিন্দ বোবদে, বিচারক অশোক ভূষণ এবং জজ আব্দুল নাজির। অযোধ্যা বিরোধের রায়ে মসজিদ নির্মাণের জন্য কত একর জমি দেওয়া হয়েছিল? মোট 5 একর জমি দেওয়া হয়েছিল। বাবরি মসজিদ কবে নির্মিত হয়? বাবরি মসজিদ নির্মিত হয়েছিল 1528 সালে। অযোধ্যা রাম মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত হয়? অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে সরয়ূ নদী। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত, তো সেটা সরয়ূ হবে। গর্ভগৃহের জন্য
ভগবান রামের 5 ফুট লম্বা মূর্তি খোদাই করতে কি ধরনের পাথর ব্যবহার করা হবে? অর্থাৎ এই রাম মন্দিরের একদম গর্ভগৃহে প্রধান স্থানে যেখানে রামের মূর্তি বসবে, সেই 5 ফুট লম্বা মূর্তিটা কি ধরনের পাথর দিয়ে তৈরি করা হয়েছে? দেখো, কর্ণাটক থেকে কৃষ্ণশিলা দিয়ে আনা পাথর এটাতে ব্যবহার করা হয়েছে। কর্ণাটকের কারকার আর হেগে দেবেনকোটে গ্রাম থেকে মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো অযোধ্যায় আনা হয়েছে। অযোধ্যার বিতর্কিত জমির সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত? এইভাবেও প্রশ্ন তোমাদের আসতে পারে। অযোধ্যার বিতর্কিত জমির সাথে বাবরি মসজিদ ধ্বংস রিলেটেড যে ঐতিহাসিক ঘটনা সেটা জড়িত। রাম মন্দির কমপ্লেক্স কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা মন্দির কমপ্লেক্সের এক এক ধরনের স্থাপত্য শৈলী থাকে। এটা আমাদের স্ট্র্যাটেজিকের একটা পার্ট, যেটা তোমাদের এসএসসি সিজিএলএ বা ইউপিএসসিতে প্রচুর জিজ্ঞাসা করা হয়। তো সেই স্থাপত্য শৈলীর মধ্যে এখানে পড়ছে আমাদের নাগারা স্থাপত্য শৈলী। রাম মন্দির কমপ্লেক্সটা নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত। অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য দায়ী ট্রাস্টের নাম কি? অর্থাৎ অযোধ্যা রাম মন্দিরটা কোন ট্রাস্ট নির্মাণ করেছে? রাম জন্মভূমি ন্যাস। অযোধ্যা রাম মন্দিরে কোন উৎসব পালিত হয়? দিওয়ালি পালিত হয় অযোধ্যা রাম মন্দিরে। অযোধ্যা রাম মন্দিরের স্থপতি কে ছিলেন? আর্কিটেক্ট বিশ্বকর্মা। অযোধ্যা রাম মন্দির নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হয়েছিল? বেলে পাথর ব্যবহার করা হয়েছিল। এগুলো পুরোপুরি তোমাদের কারেন্ট যে রাম মন্দির সেটার কথা বলা হচ্ছে না, আমি পুরনো রাম মন্দিরের হিসাবেও তোমাদেরকে কিন্তু এখানে জিকেগুলো দিয়েছি। ঠিক আছে, পুরো ক্লাসটাকে দেখবে, দেখলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সব ধরনের প্রশ্ন আছে। অযোধ্যা রাম মন্দিরের মূল যে গম্বুজ তার উচ্চতা কত? অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা 141 ফুট। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে অযোধ্যা জমি বিবাদের রায় ঘোষণা করে? 2019 সালে। শতকের শেষ দিকে অযোধ্যা রাম মন্দির নির্মাণের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? LK আদবানি। রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি বা রামের মূর্তি কে তৈরি করেছিলেন? অরুণ যোগীরাজ। অযোধ্যা রাম মন্দির নির্মাণের আনুমানিক খরচ কত? 1800 কোটি টাকা। রাম মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহৃত কালো পাথর, যেটা কৃষ্ণ পাথর বলা হচ্ছে, সেই শালিগ্রাম শিলা সেটাকে বলা হচ্ছে, শালিগ্রাম শিলা বা কৃষ্ণ পাথর। তো এটার তাৎপর্য কি? ভগবান বিষ্ণুর প্রতীক এটা। রাম মন্দির কমপ্লেক্স কত একর জমি জুড়ে রয়েছে? 70 একর জমি জুড়ে রয়েছে। অযোধ্যায় রামলালার মূর্তি খোদাই করতে কোন উপাদান ব্যবহার করা হয়েছে? কৃষ্ণ পাথর বা কালো পাথর। এবং রামলালার মূর্তি কে তৈরি করেছেন? এটা তোমাদের আরো একবার রিপিট করেছি, ইনি মাইসুরুর একজন ভাস্কর, অরুণ যোগীরাজ। ভালো করে মনে রাখবে। মূর্তির মধ্যে ভগবান রামকে কোন রূপে চিত্রিত করা হয়েছে? একটা 5 বছরের শিশু দাঁড়িয়ে আছে সেই হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিমার মোট উচ্চতা 51 ইঞ্চি। সীতার জন্মস্থান কোথায়, যেখান থেকে অযোধ্যায় আনা হয়েছিল শালিগ্রাম পাথর? এই যে শালিগ্রাম পাথরের কথা বলা হচ্ছে, তো এটা অ্যাকচুয়ালি জনকপুরে। ঠিক আছে, সীতার জন্মস্থান এইখানেই। জনকপুর সীতার জন্মস্থান। শালিগ্রাম শিলাকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। ওই ধর্মের শিলাকে বিষ্ণুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। নেপালের কালীগণ্ডক জলপ্রপাত আর নদীবক্ষে এই বিশেষ ধরনের শিলা পাওয়া যায়। সেখান থেকে আনা শালিগ্রামেই তৈরি হয়েছে অযোধ্যার রাম মূর্তি। শালিগ্রাম পাথরের একটা ওজন 30 টন এবং অপরটার ওজন প্রায় 14 থেকে 15 টন। এই হচ্ছে তোমার শালিগ্রাম পাথর। উল্লেখিত ভগবান রামের 51 ইঞ্চি মূর্তি তৈরি করতে ব্যবহৃত উপাদান কি? আবারও তোমাদের বললাম কি, শ্যামল বা ডার্কস্টোন। বিভিন্নভাবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে যদি জিজ্ঞাসা করে ঠিক এইভাবেই তোমরা উত্তর করবে। হিন্দু ধর্মে শালিগ্রাম পাথরের গুরুত্ব কি? যদি এইভাবে প্রশ্ন আসে কি বলবে? এইভাবে বসলে আমরা বলবো এগুলো ভগবান বিষ্ণুর অনৃতাত্ত্বিক উপস্থাপনা। মন্দিরের প্রতিটি তলায় কটি স্তম্ভ রয়েছে?
মন্দিরের প্রত্যেকটা তলায় রয়েছে 392টা স্তম্ভ। মন্দির কত তলা থাকবে? 3 তলা মন্দির থাকবে এটা। 1988 সালে রাম মন্দিরের মূল নকশা কে কল্পনা করেছিলেন? চন্দ্রকান্ত সোমপুরা। আহমেদাবাদের স্থপতিদের কোন পরিবার রাম মন্দিরের মূল নকশার জন্য দায়ী? তাহলে এখানে আমরা কি করব, এইভাবে প্রশ্ন এলে সোমপুরা পরিবার। সোমপুরা পরিবার অনুচ্ছেদে উল্লেখিত বিশ্বব্যাপী 100টা মন্দিরের মধ্যে কোন মন্দির তার আইকনিক মর্যাদার জন্য পরিচিত এবং অবদান রেখেছিল? এই পরিবারেরই আর একটা মন্দির, সেটা হচ্ছে আমাদের সোমনাথ মন্দির। সোমপুরা পরিবারের রাম মন্দিরের প্রধান স্থপতি কে ছিলেন? সোমপুরা পরিবারের রাম মন্দিরের প্রধান স্থপতি কে হয়ে যাবে? আমাদের চন্দ্রকান্ত সোমপুরা। এটা তোমাদের আগেও বলেছি, বাট ঘুরিয়ে ফিরিয়ে যদি আসে তোমরা এইভাবে করবে। কোন প্রাচীন গ্রন্থগুলি মন্দিরের নকশার সংশোধনগুলিকে নির্দেশিত করেছিল? কোন ধরনের প্রাচীন গ্রন্থ বা বইগুলো মন্দিরের এই ধরনের যে নকশা সেগুলোকে বা কিভাবে করতে হবে না হবে এগুলো সম্পর্কে আমরা কোথায় পাই? বাস্তুশাস্ত্র, শিল্পশাস্ত্র, এই সব জায়গায়। প্রত্যেকটা মন্দিরই বা মসজিদই এগুলো কিন্তু বাস্তুশাস্ত্র মেনে করা হয়। রাম মন্দির সমাপ্ত হলে এর মাত্রা কি হবে, অর্থাৎ ডাইমেনশন। ডাইমেনশন বলতে কোন দিকটা কতটা চওড়া, কত ফুট লম্বা, এগুলো যদি তোমাদের আসে তোমরা দেখে রাখো একসাথে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা আর 161 ফুট উঁচু। সমাপ্তির পরে যখন কমপ্লিট হয়ে যাবে, মানে অলরেডি যেটা কমপ্লিট হয়ে গেছে, তো হিন্দু মন্দিরগুলির মধ্যে আকারের দিক থেকে রাম মন্দির বিশ্ব র্যাঙ্কিং কী হবে? অর্থাৎ রাম মন্দিরে আমরা যদি আকারের দিক থেকে দেখি ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটা 3য় বৃহত্তম। নেক্সট, একটি মডেলে রাম মন্দিরের নকশার মহিমা কোথায় দেখানো হয়েছিল? এর আগে রিসেন্টলি এটা আমরা দেখেছি এবং তোমাদের সাথে এটা আমি আলোচনাও করেছি, প্রয়াগ কুম্ভ মেলা। রাম মন্দির কোন স্থাপত্য শৈলী অনুসরণ করে? গুজরাট চৌলক্য, ঠিক আছে, নাগাড়া যেটা আমাদের। প্রয়াগ কুম্ভ মেলায় রাম মন্দিরের মডেলের অন্তর্ভুক্তি কি নির্দেশ করে? এই যে প্রয়াগ কুম্ভ মেলায় রাম মন্দিরের মডেলটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তো সেটা কি নির্দেশ করছিল? এটা নির্দেশ করছিল মন্দিরটা জাতীয় ঐক্য এবং ধর্মীয় সম্প্রীতির প্রতীক হওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোন ভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন জায়ান্ট চার্জ ছাড়াই রাম মন্দিরের নকশা আর নির্মাণ তদারকি করেছে? কোনো চার্জ ছাড়াই। লারসেন অ্যান্ড টার্বো। রাজস্থানের কোন গ্রাম পাহাড় থেকে রাম মন্দির নির্মাণের জন্য বেলে পাথর আনা হয়? বংশী পাহাড়পুর। রাম মন্দির নির্মাণে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? লোহা, আয়রন ব্যবহার করা হয়নি। কোন অনন্য বৈশিষ্ট্য রাম মন্দির নির্মাণকে প্রচলিত পদ্ধতি থেকে আলাদা করে? লোহার অনুপস্থিতি এবং পাথরের ফিউশনের জন্য তামার প্লেট ব্যবহার করা। মন্দির নির্মাণের লোহার তুলনায় তামার প্লেটের ব্যবহার কোন সম্ভাব্য সুবিধা দেয়? মানে এই লোহার বদলে তামার প্লেট যে ব্যবহার করা হয়েছে এতে কি সুবিধা হয়েছে? সুবিধা, হ্রাসক্ষয় আর দীর্ঘ জীবনকাল। ভারতের কোন অঞ্চলে প্রধানত মন্দির স্থাপত্যের নাগারা শৈলীর বৈশিষ্ট্য রয়েছে? এই যে নাগারা শৈলীর কথা বলা হচ্ছে এইটা রয়েছে অ্যাকচুয়ালি উত্তর ভারতের দিকে। নাগারা মন্দির স্থাপত্যে পাওয়া উত্থিত প্ল্যাটফর্মকে কি বলে? অর্থাৎ এই নাগারা মন্দির যে নকশা হয় তার মধ্যে যে উঁচু যে উঠে থাকে প্ল্যাটফর্ম, সেটাকে আমরা বলি জগতি। রাম মন্দিরের ভিত্তির মধ্যে কোন বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হবে? দেখো এখানে 2 লক্ষেরও বেশি ইট ব্যবহার করা হয়েছে যেখানে শ্রীরাম লেখা আছে। নেপাল থেকে ভারতের অযোধ্যায় 2টি শালিগ্রাম পাথর পাঠানোর উদ্দেশ্য কি? এই যে শালিগ্রাম পাথর পাঠানো হয়েছিল এর উদ্দেশ্য হচ্ছে তোমার রাম এবং জানকীর মূর্তি নির্মাণের জন্য ব্যবহার করা হবে। এটা এই শালিগ্রাম পাথর দিয়ে কি হবে? রাম আর জানকীর মূর্তি নির্মাণ করা হবে। ঠিক আছে, এগুলো তোমাদের আগেই বললাম। রাম মন্দির নির্মাণের জন্য 2টি শালিগ্রাম পাথর কোন স্থান থেকে অযোধ্যায় আনা হয়েছিল? আরও একবার আমি তোমাদের সাথে এটা বলবো, যদি প্রশ্ন এইভাবে আসে কি বলবে? গণ্ডকীনাথ থেকে এক্স্যাক্ট এই জায়গাটা থেকে আনা হয়েছে। তো এই পর্যন্তই ছিল তোমাদের রাম মন্দিরের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লিখে জানিও। এটা তোমাদের পুরো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কোয়েশ্চেন ছিল। তোমরা যদি এর ইতিহাস জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে সবাই লিখে জানাও রাম মন্দিরের ইতিহাস।
তোমাদের যদি মোটামুটি আমি দেখি কমেন্টের সংখ্যা প্রচুর রয়েছে রাম মন্দিরের ইতিহাস, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে রাম মন্দিরের পুরো ইতিহাস নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো।